গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের তাহলে ক্লাস 12 এন্ড রিপিটার্স এর জন্য পি ব্লক এলিমেন্ট পড়াচ্ছিলাম, তাই তো? মর্নিং এও যেটা আমি পড়ালাম একটা এক্সট্রা ক্লাসে, সেখানে আমাদের কিন্তু ডাইনাইট্রোজেন, অ্যামোনিয়া, তারপর অক্সাইডস অফ নাইট্রোজেন, এই তিনটে টপিক পড়া হয়েছে। আজকে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড থেকে। শুধু নাইট্রিক অ্যাসিড নয়, আরো কিছু টপিকস আমরা ডিসকাস করব, যেরকম হচ্ছে ধরো ফসফরাসের হ্যালাইডস গুলো সম্পর্কে, ফসফিন সম্পর্কে, বা ফসফরাসের বিভিন্ন অ্যালোট্রপস আছে তাদের সম্পর্কে কিন্তু ডিসকাস করব। তোমাদের এখানে কিন্তু নাইট্রোজেন আর ফসফরাসেরই এই ডিটেলসটা পড়তে হবে। হ্যাঁ, অন্য অ্যান্টিমনি, বিসমাথ এগুলো ডিটেলস তোমাদের সিলেবাসে নেই। শুধুমাত্র নাইট্রোজেনটা যদি আমরা নাইট্রিক অ্যাসিডটা পড়ি কমপ্লিট হয়ে যাবে। আর নেক্সট আজকে যেটা পড়াবো ফসফরাসের অ্যালোট্রপ, ফসফিন, সেগুলো কিভাবে রিঅ্যাক্ট করে সেই বিষয়গুলো পড়াবো। চলো তাহলে স্ক্রিনটা সময়ের সাথে শেয়ার করি। এই হলো আমাদের সেই পি ব্লক এলিমেন্টের নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড দেখতে পাচ্ছো এখানে। তাহলে আমরা নাইট্রোজেন পড়ছিলাম, তার মানে নাইট্রোজেনের নাইট্রিক অ্যাসিডেও তো নাইট্রোজেন প্রেজেন্ট থাকে, তাই তো? তার মানে কি HNO3 নাইট্রিক অ্যাসিড, তাই তো? HNO3 বলছে নাইট্রোজেন ফর্মস অক্সো অ্যাসিড সাচ অ্যাজ এই যে H2N2O2 এগুলোর মতন, বা HNO2, আর একটা হচ্ছে নাইট্রাস। HNO2 হলে সেটা নাইট্রাস অ্যাসিড, আর HNO3 হলে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখানে নাইট্রোজেন কিন্তু এই রকম বিভিন্ন ধরনের অক্সো অ্যাসিডই ফর্ম করতে পারে, তার মধ্যে আমাদের কিন্তু HNO3 মানে নাইট্রিক অ্যাসিডটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার প্রিপারেশন কি হবে, কিভাবে আমরা প্রিপেয়ার করব? ইন দ্য ল্যাবরেটরি নাইট্রিক অ্যাসিড প্রিপেয়ার্ড বাই হিটিং KNO3 পটাশিয়াম নাইট্রেট অথবা সোডিয়াম নাইট্রেটকে আমরা হিট করব এবং কনসেন্ট্রেটেড H2SO4 নেব একটা গ্লাস রিটর্টের মধ্যে। তাহলে একটা গ্লাস রিটর্টের মধ্যে আমরা KNO3 অথবা NaNO3 নিতে পারি, সাথে কনসেন্ট্রেটেড H2SO4 নিয়ে যদি হিট করি তাহলে কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড ফর্ম করতে পারবো। এবার যদি প্রচুর মানে অনেক পরিমাণ মানে কোয়ান্টিটিতে অনেক একটা লার্জ স্কেলে তুমি প্রিপেয়ার করতে চাও, তাহলে কিন্তু তোমাকে অসওয়াল্ড প্রসেস ইউজ করতে হবে। এই মেথড কিসের উপর বেস করে আছে? মেথড বেসড আপন ক্যাটালাইটিক অক্সিডেশন অফ NH3 বাই অ্যাটমসফেরিক অক্সিজেন। NH3 মানে অ্যামোনিয়ার ক্যাটালাইটিক অক্সিডেশন করতে হবে। কিসের দ্বারা করতে হবে? অ্যাটমসফেরিক অক্সিজেন মানে বায়ুতে যে অক্সিজেন আছে তার দ্বারা NH3 এর অক্সিডেশন করলে আমরা প্রথমে দেখো NO পাচ্ছি, যেটা হচ্ছে প্ল্যাটিনামের উপস্থিতিতে ক্যাটালাইটিক অক্সিডেশন, তার মানে এখানে একটা ক্যাটালিস্ট প্রেজেন্ট থাকবে। 9 বার চাপে 500 কেলভিন টেম্পারেচারে। এবার এই নাইট্রিক অক্সাইড ডাস ফর্মড উইথ অক্সিজেন গিভেন NO2। ঠিক আছে, এটা হচ্ছে কি হলো না NO2 দেয়, NO2 যেটা দিল সেটাকে যদি এবার আমরা এই জলে ডিসলভ করাই, প্রথমে দেখো NO উৎপন্ন হয়েছিল, NO কে আবার অক্সিডেশন করানো হলো, নাইট্রোজেন ডাই অক্সাইড পাওয়া গেল। ঠিক আছে, নাইট্রোজেন ডাই অক্সাইড পাওয়া গেল, তাই তো? তারপরে কি হলো না ডিসলভ এই নাইট্রোজেন ডাই অক্সাইড যেটা ফর্ম হয়েছে তাকে যদি আমি জলে ডিসলভ করাই তাহলে কিন্তু আমি দেখো পেয়ে যাচ্ছি সেই যেটা আমাদের প্রিপেয়ার করছি লার্জ স্কেলে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সেই অসওয়াল্ড প্রসেস। তাহলে এই যে NO মানে ফর্ম হয়েছে এটাকে আর এটা এই NO
এটা কিন্তু ফর্ম যে হয়েছে রিসাইকেলড, এটাকে আমরা আবার দেখো পুনরুদ্ধার করতে পারছি। রিসাইকেল মানে পুনরুদ্ধার করতে পারছি। আমরা ফার্স্টে দেখো এই স্টেপটায় NH3 এর সাথে O2 রিঅ্যাক্ট করে কি হয়েছিল, NO উৎপন্ন হয়েছিল। এবার এই NO কে আমরা আবার অক্সিডাইজ করে NO2 পেয়েছিলাম। NO2 কে যখন জলে ডিসলভ করলাম তখন কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড পেলাম, সাথে আবার NO পেয়েছি। তাহলে এটা কিন্তু রিসাইকেল হচ্ছে। এই যে aqueous HNO3 can be concentrated by distillation up to প্রায় তোমার 68% by mass। এদের যা মাস তার প্রায় 68% ডিস্টিলেশন করলে আমরা কিন্তু aqueous HNO3 টাকে, মানে aqueous প্রোডাকশন কি হচ্ছে অসওয়াল্ডে aqueous HNO3 তাকে আমরা কনসেন্ট্রেট করতে পারি তার মাসের প্রায় 68% যদি ডিস্টিলেশন করি। ফার্দার তুমি 98% কনসেন্ট্রেশনে নিয়ে যেতে পারো। 68% কনসেন্ট্রেশনে নিয়ে গেলাম, আরো নিয়ে যেতে পারো তুমি 98% কনসেন্ট্রেশনে। তাহলে তোমাকে কনসেন্ট্রেটেড H2SO4 এর ডিহাইড্রেশন করাতে হবে। যদি তুমি HNO3 কে 98% কনসেন্ট্রেট করতে চাও তাহলে তোমায় কনসেন্ট্রেটেড H2SO4 কে ডিহাইড্রেশন করতে হবে। ওকে, এবার এর কিছু প্রপার্টিজ আছে, তার মধ্যে যেটা তোমাদের পড়তে হবে কালারলেস। আর এখানে তেমন কিছু দরকার নেই। যখন গ্যাসিয়াস স্টেটে থাকে নাইট্রিক অ্যাসিড তখন এটা একটা প্লেনার মলিকিউল। এই যে দেখো একদম প্লেনার মলিকিউল হিসেবে থাকে। আর অ্যাকুয়াস সলিউশনে দেখো নাইট্রিক অ্যাসিড বিহেভ অ্যাজ এ স্ট্রং অ্যাসিড। গ্যাসিয়াস স্টেটে যখন থাকে এটা একটা প্ল্যানার মলিকিউল, যখন অ্যাকুয়াস সলিউশনে থাকে নাইট্রিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড রূপে বিহেভ করে। কি দেয় দেখো, হাইড্রোনিয়াম আয়ন আর নাইট্রেট আয়ন। এই যে H3O প্লাস NO3 মাইনাস, মানে NO3 মাইনাস মানে কি নাইট্রেট আয়ন। তাহলে যখন এটা অ্যাকুয়াস সলিউশনে আছে HNO3 প্লাস H2O। এবার যখন মানে গ্যাসিয়াস স্টেটে তো এটা মানে এমনি তো স্ট্রং অ্যাসিড রূপে বিহেভ করছে অ্যাকুয়াস সলিউশনে। এই কনসেন্ট্রেটেড এই নাইট্রিক অ্যাসিডটা একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এটা কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এন্ড অ্যাটাকস মোস্ট মেটালস এক্সেপ্ট নোবেল মেটাল। নোবেল মেটাল ছাড়া ধরো গোল্ড, প্ল্যাটিনাম এগুলোকে অ্যাটাক করে না। বাকি যে মেটালস গুলো আছে মোস্ট অফ দ্য মেটালস আর অ্যাটাকড বাই কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, যেটা হচ্ছে একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এই যে অক্সিডেশনের প্রোডাক্টসটা ডিপেন্ড করছে কিন্তু ওই অ্যাসিডের কনসেন্ট্রেশনের উপর। অ্যাসিডটা কতটা কনসেন্ট্রেটেড হয়ে আছে সেটার উপর ডিপেন্ড করছে প্রোডাক্টস এর অক্সিডেশন। তাহলে অ্যাসিডের শুধু কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড না, টেম্পারেচারের উপর ডিপেন্ড করতে পারে। নেচার অফ দ্য মেটেরিয়াল যেটা অক্সিডেশন করছে তার সেই মেটেরিয়ালটার নেচারটা কিরকম সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু অক্সিডেশন, প্রোডাক্ট অফ অক্সিডেশন। অক্সিডেশনের প্রোডাক্টটা কিরকম হবে দেখো, যদি আমি কপারের সাথে ডাইলিউট NH3 দিই তখন কিন্তু দেখো CuNO3 এর হোল 2 উৎপন্ন হচ্ছে, সাথে NO আর H2। ঠিক আছে, যখন কনসেন্ট্রেটেড দিলাম তখন দেখো CuNO3 এর হোল 2 উৎপন্ন হচ্ছে, সাথে কিন্তু দেখো NO2 উৎপন্ন হচ্ছে। ওটাই NO উৎপন্ন হয়েছিল, এটাই NO2 উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কিন্তু টোটালি অ্যাসিডের কনসেন্ট্রেশন, টেম্পারেচার আর ম্যাটেরিয়ালটার নেচারের উপর ডিপেন্ড করছে। জিঙ্ক কি করে দেখো, ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে N2O দেয় আর কনসেন্ট্রেটেডের সাথে NO2 দিচ্ছে। কপার কিন্তু ডাইলিউটের সাথে NO দিচ্ছে আর কনসেন্ট্রেটেড HNO3 এর সাথে NO2 দেয়। আর জিঙ্ক কি করে, যদি ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে তাহলে N2O দেয়, আর কনসেন্ট্রেটেড যদি হয় তাহলে তার সাথে রিঅ্যাক্ট করে NO2 দেবে। কিছু মেটালস আছে যারা কিনা ডু নট ডিসলভ ইন কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। কনসেন্ট্রেটেড কিছু মেটালস আছে যেমন ধরো ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো
কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডে ডিসলভ হতে পারে না, কিছু মেটালস আছে। তাহলে তুমি এই মেটালস গুলোকে কি বলছো দেখো, তার কারণটা কি না, এই মেটালস গুলো কি করে না তাদের সারফেসে একটা লেয়ার তৈরি করে, প্যাসিভ ফিল্ম অফ অক্সাইড, অক্সাইডের একটা লেয়ার তৈরি করে, ঠিক আছে। সেই কারণে এরা কিন্তু কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডে ডিসলভ হতে পারে না। তাহলে এইভাবে কিন্তু ছোট ছোট পয়েন্ট করে তোমাকে নোট ডাউন করতে হবে, ঠিক আছে। এইভাবে ছোট ছোট পয়েন্টস করে খাতায় কিন্তু অর্গানিক পার্ট পুরোটাই নোট ডাউন করতে হবে। তাহলে তুমি অলরেডি ক্লাস 11 থেকে এস ব্লক পি ব্লক অনেকেই নোট ডাউন করেছো, নোটস বানিয়েছো, আর যারা বানিয়েছো তারা খুবই ভালো বানিয়েছো। আর তারা এখনো বলছি পি ব্লকের ক্লাস 12 থেকে বাকি নোটটা বানিয়ে ফেলো। তাহলে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অক্সিডাইজ হয়ে আবার নন মেটালকেও অক্সিডাইজ করে, শুধু যে মেটালকে সেটা নয়, আর তার কম্পাউন্ডকে। আয়োডিন যেমন অক্সিডাইজ হয়ে যায় আয়োডিক অ্যাসিডে, কার্বন কার্বন ডাই অক্সাইডে, সালফার থেকে সালফিউরিক অ্যাসিড, ফসফরাস থেকে ফসফরিক অ্যাসিড। তাহলে দেখো নন মেটালকেও কিন্তু কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অক্সিডাইজ করে দিচ্ছে। এই সেই আমাদের রিঅ্যাকশন গুলো। এবার একটা ব্রাউন রিং টেস্ট আছে, মানে বলয় বলয় ব্রাউন রিং, বাদামি বলয়। কি বলছে দেখো, ফ্যামিলিয়ার ব্রাউন রিং টেস্টটা ফর নাইট্রেট ক্ষেত্রে এটা ডিপেন্ড করছে Fe2+ এর এবিলিটি, Fe2+ রিডাকশন এবিলিটির উপর, Fe2+ এর রিডিউসিং এবিলিটির উপর, মানে সেটা নাইট্রেট থেকে নাইট্রিক অক্সাইডে কতটা কি রিডিউস করতে পারবে Fe2+, সেটার এবিলিটির উপর ডিপেন্ড করছে এই ব্রাউন রিং টেস্ট ফর নাইট্রেট। তাহলে যেটা রিঅ্যাক্ট করছে Fe2+ এর সাথে ফর্ম করছে ব্রাউন কালার কমপ্লেক্স, Fe2+ এর সাথে রিঅ্যাক্ট করছে, রিঅ্যাক্ট করে মানে নাইট্রেটটা আর কি, নাইট্রেট মানে কি, নাইট্রেট হচ্ছে NO3- যেটা, সেটাই হচ্ছে নাইট্রেট। এটা কি করছি, এটাকে আমি Fe2+ দিচ্ছি, Fe2+ দিয়ে দেখবো কি না সেটা যদি রিডিউস হয়ে যায়, সেটা রিডিউস হয়ে যায় যদি, তাহলে তখন দেখবে এখানে একটা NO আর Fe3+ তৈরি হচ্ছে। এবার এই FeH2O এর হোল 6 2+ এর সাথে এটা একটা কমপ্লেক্স তৈরি করছে, দেখো ব্রাউন কমপ্লেক্স তৈরি হচ্ছে NO যুক্ত হয়ে, এই পুরো টোটালটা সাথে NO যুক্ত হয়ে একটা FeH2 এর হোল 5 NO হোল 2+ প্লাস H2O, দেখো একটা ব্রাউন কালার কমপ্লেক্স তৈরি হয়েছে। This test usually carried out by dilute ferrous sulfate solution. Ferrous sulfate solution aqueous মানে যেটা নাইট্রেট আয়ন কন্টেন্ট করে আছে এরকম একটা অ্যাকুয়াস সলিউশনে ফেরাস ডাইলিউট ফেরাস সালফেট সলিউশন অ্যাড করলাম, তাহলে কন্টেন্ট করে আছে নাইট্রেট আয়ন, এরকম একটা অ্যাকুয়াস সলিউশনে আমরা ডাইলিউট ফেরাস সালফেট সলিউশনটাকে অ্যাড করে এই টেস্টটা করছি। তারপরে আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করছি অ্যালং দ্য সাইড অফ দ্য টেস্ট টিউব, একদম টেস্ট টিউবের গা দিয়ে আমরা কি করি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অ্যাড করি। কি হয়, একটা ব্রাউন রিং দেখতে পাবে, কোথায় দেখতে পাবে জানো, ইন্টারফেজে সলিউশন আর সালফিউরিক অ্যাসিড, সলিউশন আর সালফিউরিক অ্যাসিডের ইন্টারফেজে। সালফিউরিক অ্যাসিডটা তো তুমি একদম টেস্ট টিউবের গা দিয়ে ঢেলেছো, আর সলিউশনটা রয়েছে তার ঠিক ইন্টারফেজে তুমি দেখতে পাবে হচ্ছে এই ব্রাউন রিংটা, যেটা ইন্ডিকেট করে প্রেজেন্স অফ নাইট্রেট আয়ন ইন দা সলিউশন। তাহলে নাইট্রেট আয়ন ইন দা সলিউশন, এখান থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউটা আসতে পারে যে এই যে সলিউশনে নাইট্রেট আয়ন প্রেজেন্ট আছে সেটা তুমি কোন টেস্টের সাহায্যে বুঝতে পারবে, সেটা হচ্ছে ব্রাউন রিং টেস্ট। আরো কিছু ইউজেস আছে, মেজর ইউজ হচ্ছে নাইট্রিক অ্যাসিডের,
সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট ম্যানুফ্যাকচার করা। সেটা কারণ কি? ফার্টিলাইজারের জন্য। এছাড়া ইউজ বলতে নাইট্রোগ্লিসারিন প্রিপারেশন করার জন্য ইউজ হয়। তাছাড়া পিকলিং অফ স্টেনলেস স্টিল, এথিং অফ মেটালস, তা অক্সিডাইজার, রকেট ফুয়েলস এ অক্সিডাইজার হিসেবেও ইউজ হয়। ঠিক আছে, এই কয়েকটা ইউজ তুমি মাথায় রাখতে পারো যে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করার জন্য ফার্টিলাইজার হিসেবে এটার ইউজ হতে পারে। ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেট ম্যানুফ্যাকচার করার জন্য ফার্টিলাইজারের হিসেবে ইউজ হয়। এছাড়া নাইট্রোগ্লিসারিন প্রিপারেশনে পিকলিং অফ স্টেনলেস স্টিল, ঠিক আছে, রকেট ফুয়েলে অক্সিডাইজার হিসেবে ইউজ হয়। এই হচ্ছে আমাদের ছিল নাইট্রিক অ্যাসিড। নেক্সট আমরা চলে যাচ্ছি ফসফরাসে। তাহলে আমাদের সেকেন্ড মেম্বার, গ্রুপ 15 এর সেকেন্ড মেম্বার, তাই তো? গ্রুপ 15 এর সেকেন্ড মেম্বার হলো ফসফরাস। তার কিছু অ্যালোট্রপিক ফর্ম আছে, যেমন ধরো রেড ফসফরাস হয়, হোয়াইট ফসফরাস হয়, ব্ল্যাক ফসফরাস, কালো ফসফরাস, সাদা ফসফরাস, লাল ফসফরাস। তিন ধরনের কিন্তু আমরা অ্যালোট্রপিক ফর্ম দেখতে পাই ফসফরাসে। এবার হোয়াইট ফসফরাস, ব্ল্যাক ফসফরাস, রেড ফসফরাস কিভাবে প্রিপেয়ার হয় সেগুলো আমরা একটু পড়বো এবং তাদের কিছু ফিজিক্যাল প্রপার্টিজও জানবো। তাদের কালার কি, তারা সলিড না লিকুইড, এই ধরনের ব্যাপারগুলো পড়বো। তারা পয়জনাস না নয় নন পয়জনাস, এইগুলো। তাহলে ফার্স্টে চলো দেখো হোয়াইট ফসফরাস। এটা কিন্তু ট্রান্সলুসেন্ট হয়, হোয়াইট হয়, ওয়্যাক্সি হয়, সলিড হয়। ট্রান্সলুসেন্ট মানে হচ্ছে এখানে স্বচ্ছ, ট্রান্সলিউসেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, সাদা রঙের, মোমের মতো, ওয়্যাক্সি মানে মোমের মতন সলিড হয়, কঠিন। এই হোয়াইট ফসফরাস কিন্তু ভীষণই পয়জনাস হয়। এটা কিন্তু ভীষণই পয়জনাস হয়, ওয়াটারে সলিউবেল হয় না। ইনসলিউবেল ইন ওয়াটার বাট সলিউবেল ইন কার্বন ডাইসালফাইড। ওয়াটারে ইনসলিউবেল, কিন্তু কার্বন ডাইসালফাইডে কিন্তু সলিউবেল হয়। আর এটা গ্লোজ ইন ডার্ক, অন্ধকারে এটা কিন্তু উজ্জ্বল দেখায়। ডার্ক লিমিনেসেন্স, কেমিলিমিনেসেন্স মানে ডার্ক, অন্ধকারে এটা একটা গ্লো তৈরি করে, মানে একে কিন্তু অন্ধকারে দেখা যায় না সেটা নয়, হোয়াইট ফসফরাস কিন্তু চকচক করে, গ্লো করে। তাহলে এইটা হচ্ছে আরেকটা কোশ্চেন আসতে পারে। আর একটা হচ্ছে যে সলিউবেল ইন কার্বন ডাইসালফাইড, বিভিন্ন ধরনের যেরকম কোশ্চেন আসে যে সিলেক্ট দা কারেক্ট অপশন, এই মধ্যে থেকেও দিতে পারে। এটা ইনার্ট অ্যাটমসফিয়ারে কি হয় জানো? যখন অ্যাটমসফিয়ারটা ইনার্ট মানে অ্যাক্টিভ নেই, নিষ্ক্রিয় পরিবেশে যদি আমি বয়েলিং এনিউইড সলিউশনে ডিসলভ করি হোয়াইট ফসফরাসকে, তাহলে সেটা ফসফিন দেয়, PH3। PH3 মানে কি? হচ্ছে ফসফিন। যদি আমি ইনার্ট অ্যাটমসফিয়ারে বয়েলিং এনিউইড সলিউশনে ডিসলভ করি হোয়াইট ফসফরাসকে, হোয়াইট ফসফরাস হচ্ছে P4। এইটা হচ্ছে হোয়াইট ফসফরাস। দেখো এনিউইড সলিউশন দিয়েছি, ফসফিন পেয়েছি, সাথে দেখো সোডিয়াম হাইপোফসফাইড পেয়েছি। সোডিয়াম হাইপোফসফাইড নামটা মনে রাখবে, NaH2PO2, সোডিয়াম হাইপোফসফাইড পেয়েছি। হোয়াইট ফসফরাস কিন্তু তোমার লেস স্টেবল হয়, কিন্তু মোর রিঅ্যাক্টিভ হয় আদার্স গুলোর থেকে, মানে ব্ল্যাক আর রেড ফসফরাসের থেকে এই ফসফরাসটা লেস স্টেবল হয়, বেশি স্টেবলও নয় ওদের মতো, কিন্তু মোর রিঅ্যাক্টিভ হয় আন্ডার নরমাল কন্ডিশন। কারণ এদের একটা অ্যাঙ্গুলার স্ট্রেন, অ্যাঙ্গুলার মানে কৌণিক পীড়ন যেটাকে বলে, অ্যাঙ্গুলার স্ট্রেন মানে হচ্ছে কৌণিক পীড়ন, কৌণিক চাপ বলতে পারো একটা। এই দেখো স্ট্রাকচারটায় অ্যাঙ্গেলটা হয়, দেখো 60 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল হয় এদের। ইজিলি এরা ফায়ারকে ক্যাচ করে নেয়, এয়ারে যে ফায়ারকে ক্যাচ করে নেয়, তখন কি হয় জানো? ডেন্স হোয়াইট ফিউম বেরোয় P4O10 এর। P4O10 এর একটা ঘন সাদা ধোঁয়া, ঘন সাদা ধোঁয়া। ঠিক আছে, ঘন সাদা ধোঁয়া, ডেন্স হোয়াইট ফিউম।
এই হচ্ছে সেই রিয়াকশন, P4 অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কি করলো, ফায়ার ক্যাচ করে নিয়ে এয়ারে একটা P4O10 এর বেন্স হোয়াইট ফিউম দেয় এরা। আর টেট্রাহেড্রাল, এটা শেপটা দেখতে পাচ্ছ, টেট্রাহেড্রাল চতুস্তলকীয়, চারটে তল আছে দেখো, টেট্রাহেড্রাল P4 চারটে P, এই হচ্ছে হোয়াইট ফসফরাস। এবার দেখো আমরা করব রেড ফসফরাস। রেড ফসফরাস দেখো এটা কিভাবে অবটেন করা যাবে, হিট করতে হবে হোয়াইট ফসফরাসকে 573 কেলভিন টেম্পারেচারে ইন অ্যান ইনার্ট অ্যাটমসফিয়ার ফর সেভারাল ডেজ। তাহলে তোমাকে কয়েকদিন ধরে করতে হবে, একদিনে তুমি হবে না কিন্তু এটা, সেভারাল ডেজ, বেশ কয়েকদিন ধরে তুমি যদি ইনার্ট অ্যাটমসফিয়ারে হোয়াইট ফসফরাসকে 573 কেলভিন টেম্পারেচারে হিট করো তাহলে রেড ফসফরাস পেয়ে যাবে। এই রেড ফসফরাসকে আবার যদি আমি আন্ডার হাই প্রেসারে হিট করি তাহলে আবার আমি একটা সিরিজ পাবো, একটা সিরিজ অফ ফেজেস অফ ব্ল্যাক ফসফরাস পেয়ে যাব। তাহলে হোয়াইট ফসফরাসকে আমি হিট করছি, রেড ফসফরাস পাচ্ছি, কয়েকদিন ধরে করছি। আন্ডার হাই প্রেসারে যদি আমরা রেড ফসফরাসকে আবার হিট করি তাহলে কিন্তু ব্ল্যাক ফসফরাস পেয়ে যাব। রেড ফসফরাস কিন্তু খানিকটা আয়রন গ্রে কালারের হয়, একদম ধূসর বলতে পারো, ধূসর লাল এরকম কালারের হয় রেড ফসফরাসটা, ধূসর লাল। আর কোনো গন্ধ নেই, এর অর্ডারলেস, নন পয়জেনাস, এটা কিন্তু পয়জেনাস নয়। হোয়াইট ফসফরাস কিন্তু ভীষণই পয়জেনাস। আর হোয়াইট ফসফরাস যেমন ওয়াটারেও ইনসলিউবল ছিল আর কার্বন ডাইসালফাইডে সলিউবল ছিল, এটা কিন্তু তা নয়। রেড ফসফরাস কিন্তু ইনসলিউবল ইন ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ ইনসলিউবল ইন কার্বন ডাইসালফাইড, দুটোতেই কিন্তু ইনসলিউবল। রেড ফসফরাস কিন্তু মাচ লেস রিঅ্যাক্টিভ দেন হোয়াইট। হোয়াইট বলেছিলাম না মোর রিঅ্যাক্টিভ দেন দ্য আদার্স, তার মানে রেড ফসফরাস তার থেকে কম হবে। এটা কোনো ডার্ক লিমিনেসেন্স এর এখনো কিন্তু গ্লো দেখাতে পারে না, ডাজ নট গ্লো ইন দ্য ডার্ক। আগেরটা যেমন ছিল মানে হোয়াইট ফসফরাস যেমন ডার্ক প্লেসে গ্লো করে, এটা কিন্তু তা নয়। দেখো এটা কিন্তু পলিমেরিক হয়, নট মোনোমেরিক। আমরা হোয়াইট ফসফরাস কি দেখেছিলাম যে মোনোমেরিক হয়, P4। এটা কিন্তু দেখো এই P4 সাথে আরেকটা P4 এইভাবে চলতে থাকে, তার মানে এরা পলিমেরিক ফর্মে থাকে। এবার আসছি আমরা ব্ল্যাক ফসফরাসে। ব্ল্যাক ফসফরাস কিন্তু দেখো দুটো ফর্মে, একটা আলফা ব্ল্যাক ফসফরাস হয়, একটা বিটা ব্ল্যাক ফসফরাস হয়। আলফা ব্ল্যাক কি করে প্রিপেয়ার করব, রেড ফসফরাসকে যদি তুমি হিট করো একটা সিল্ড টিউবের মধ্যে 803 কেলভিন টেম্পারেচারে, 803 কেলভিন টেম্পারেচারে সিল্ড টিউবের মধ্যে যদি তুমি রেড ফসফরাসকে হিট করো তাহলে ব্ল্যাক ফসফরাস পাবে। It can be sublimed. Sublimed মানে কি? It can be sublimed in air. মানে এরা বায়ুতে ঊর্ধ্বপাতিত, বায়ুতে ঊর্ধ্বপাতিত। সাবলাইমড মানে হচ্ছে ঊর্ধ্বপাতিত হয়। এটা মনোক্লিনিক বা রম্বোহেড্রাল ক্রিস্টালের মতনই হয়, ঠিক আছে, অস্বচ্ছ হয়। মনোক্লিনিক রম্বোহেড্রাল ক্রিস্টালের মতন অস্বচ্ছ হয়, এরা কিন্তু এয়ারে অক্সিডাইজ হয় না। আর বিটা ব্ল্যাক ফসফরাস তুমি কিভাবে প্রিপেয়ার করবে, তার জন্য তোমাকে হোয়াইট ফসফরাসকে 473 কেলভিন টেম্পারেচারে আন্ডার হাই প্রেসারে হিট করতে হবে, তাহলে তুমি বিটা ব্ল্যাক ফসফরাস পাবে। তাহলে আলফা ব্ল্যাক আর বিটা ব্ল্যাক দুটোই হলো। আর এটা কিন্তু তুমি প্রায় 673 কেলভিন অবধি টেম্পারেচারে বার্ন হবে না এয়ার। 673 কেলভিন টেম্পারেচার অবধিও এরা এয়ারে বার্ন হয় না। নেক্সট আছে আমাদের ফসফিন। তাহলে আমাদের কিন্তু ফসফরাসের তিনটে অ্যালোট্রপ করা হলো, একটা হোয়াইট, একটা রেড, একটা কিন্তু ব্ল্যাক। এই তিনটে ফসফরাস খুব ভালো করে পড়বে আর খুব সুন্দর করে একটা নোটস বানিয়ে আমাকে পাঠাবে। ফসফিন কি করে প্রিপেয়ার করব, ফসফিন প্রিপেয়ার করতে গেলে আমাকে ক্যালসিয়াম ফসফাইডের সাথে ওয়াটার অথবা ডাইলিউট HCl এর রিঅ্যাকশন করতে হবে।
তাহলে ক্যালসিয়াম ফসফাইডের সাথে একবার ওয়াটারে রিঅ্যাকশন করে দেখি, দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সাথে ফসফিন তৈরি হচ্ছে। আবার যদি ক্যালসিয়াম ফসফাইড মানে CH3P2 এর সাথে ডাইলিউট HCl এর রিঅ্যাকশন করি, তাহলেও দেখো ক্যালসিয়াম ক্লোরাইড আর ফসফিন তৈরি হচ্ছে। এবার ল্যাবরেটরিতে কি করে প্রিপেয়ার করা হয়? ল্যাবরেটরি, ইন দ্য ল্যাবরেটরি ইট ইজ প্রিপেয়ার্ড বাই হিটিং হোয়াইট ফসফরাসকে হিট করতে হবে। হিটিং হোয়াইট ফসফরাস, তার সাথে কনসেন্ট্রেটেড NaOH সলিউশন ইন ইনার্ট অ্যাটমসফিয়ার অফ CO2। CO2 এর কার্বন ডাই অক্সাইডের ইনার্ট অ্যাটমসফিয়ারে তুমি যদি কনসেন্ট্রেটেড NaOH সলিউশন মানে গাঢ় NaOH সলিউশনের সাথে হোয়াইট ফসফরাস মিশিয়ে উত্তপ্ত করো, তাহলে কিন্তু আমরা ল্যাবরেটরিতে ফসফিন তৈরি করতে পারি। এটা কিন্তু রিঅ্যাকশনটা আগেও আমরা পড়লাম, রিঅ্যাকশনটা আগেও পড়েছি, তাই তো? যে সাথে কি উৎপন্ন হয়, যেটার ফর্মুলা এবং নাম দুটোই মনে রাখতে বললাম, সোডিয়াম হাইপোফসফেট। তাহলে এই রিঅ্যাকশনটা হচ্ছে এমন একটা রিঅ্যাকশন তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ফসফিন প্রিপারেশনে দেখো আবার কিন্তু আমরা এই রিঅ্যাকশন পেয়ে গেলাম। যখন পিওর অবস্থায় আছে তখন কিন্তু এটা নন ইনফ্ল্যামেবল, বাট ইনফ্ল্যামেবল হয়ে যায় কখন বলতো? P2H4 অথবা P4 ভেপারে। P2H4 আর P4 ভেপার যদি প্রেজেন্স থাকে তখন সেটা ইনফ্ল্যামেবল হয়ে যায়, কিন্তু যখন পিওর অবস্থায় থাকে না PH3, তখন কিন্তু এরা ইনফ্ল্যামেবল হয় না। তাহলে এই ইমপিউরিটিস গুলোকে আমি থেকে রিমুভ করতে চাই, পিওর করতে চাই, তাহলে এই সাইকে অ্যাবজর্ব করে যে ফসফোনিয়াম আয়োডাইড তৈরি হয় তাকে KOH দ্বারা ট্রিট করলে ফসফিন পাওয়া যাবে, ঠিক আছে? এই ইমপিউরিটিস গুলো মানে আমরা HI দেব, HI দ্বারা এরা অ্যাবজর্ব হয়ে যাবে, HI তে অ্যাবজর্ব হয়ে গিয়ে ফসফোনিয়াম আয়োডাইড দেবে, এই যে PH4I, এটা KOH এর সাথে ট্রিট করলে আমি PH3 পেয়ে যাব, ফসফিন। এবার এরও কিছু প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে এটাও কিন্তু একদম কালারলেস গ্যাস, রোটেন ফিশের স্মেল, একদম পচা মাছের গন্ধযুক্ত হয়, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু হাইলি পয়জনাস, এটা কিন্তু খুবই, ফসফিন কিন্তু মারাত্মক বিষাক্ত হয়, ফসফিন কিন্তু খুবই পয়জনাস হয়, ঠিক আছে? যখন এরা HNO3 বা তোমার নাইট্রিক অ্যাসিড যেটা বলে আর কি, ক্লোরিন ব্রোমিন ভেপারের সংস্পর্শে আসে মানে এই অক্সিডাইজিং এজেন্ট গুলোর, তাহলে কিন্তু এরা এক্সপ্লোড করে যায়, বিস্ফোরক একটা সৃষ্টি করে। ইট এক্সপ্লোডস ইন কন্ট্যাক্ট উইথ traces of oxidizing agent like HNO3 Cl2 Br2 vapors। এটা ওয়াটারে স্লাইটলি সলিউবল হয়। এই PH3 এর যে সলিউশন অফ PH3 ইন ওয়াটার মানে PH3 এর যে জলীয় দ্রবণ ডিকম্পোজ হয়ে যায় লাইটের প্রেজেন্সে, প্রেজেন্স অফ লাইট কি দেয় জানো? রেড ফসফরাস পাবে তুমি আর হাইড্রোজেন পাবে। তাহলে PH3 এর জলীয় দ্রবণকে তুমি যদি ডিকম্পোজ করো লাইটের প্রেজেন্সে, তাহলে সেটা রেড ফসফরাস আর H2 দেয়। আর কপার সালফেট আর মার্কিউরিক ক্লোরাইডে সলিউশনে যদি অ্যাবজর্ব করাও, তাহলে কিন্তু ফসফাইড পাবে তুমি। এই যে কপার সালফেটের সাথে দেখো ফসফিন কি পেয়েছো? ফসফাইড পেয়েছো। মার্কিউরিক ক্লোরাইডের সাথে ফসফিন Hg3P2 পেয়েছো মানে ফসফাইড। এইগুলো হচ্ছে কি না, এইগুলো হচ্ছে ফসফাইড। ফসফিন কিন্তু উইকলি বেসিক হয়, লাইক অ্যামোনিয়া, এটা কিন্তু ফসফোনিয়াম কম্পাউন্ড উইথ অ্যাসিড, অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে ফসফোনিয়াম কম্পাউন্ড দেয়। আচ্ছা, এটারও কিছু ইউজ আছে। স্পন্টেনিয়াস কম্বাসন অফ ফসফিন, ফসফিন যদি স্পন্টেনিয়াসলি কম্বিউস হতে থাকে, সেটা টেকনিক্যালি ইউজ হয় হোলমস সিগন্যাল, হোলমস সিগন্যালে ইউজ হয়। তার মানে কি, কন্টেনার যেটা তাহলে কন্টেন করে থাকে ক্যালসিয়াম কার্বাইড
আর ক্যালসিয়াম ফসফাইড, যেটা পিটস thrown in the sea when the gases evolve burn, যখন গ্যাসটা নির্গত তখন পুড়ে যায় তখন ছুড়ে দেওয়া হয় সমুদ্রের দিকে, তাহলে সার্ভ অ্যাজ এ সিগন্যাল, সেটা একটা সিগন্যাল হিসেবে কাজ করে। এছাড়া স্মোক স্ক্রিন রূপেও কিন্তু কাজ করে। ইট ইজ অলসো ইউজড ইন স্মোক স্ক্রিন, তাহলে হলমস সিগন্যাল আর স্মোক স্ক্রিনে ইউজ হয় এই ফসফেট, খুবই বিষাক্ত এটা। ধোঁয়ার পর্দা, স্মোক স্ক্রিন মানে দেখো তোমাদের বাংলায় লেখা আছে, বুঝতে অসুবিধা হলে দেখো, ধোঁয়ার পর্দা রূপে কাজ করে। আর এটা হচ্ছে যে হোম সিগন্যালে ব্যবহৃত হয়, যেখানে ক্যালসিয়াম কার্বাইড আর ক্যালসিয়াম ফসফাইড একটা পাত্রে ঢোকানো থাকে, সমুদ্রের দিকে ছুড়ে দিলে যখন গ্যাস নির্গত হয় তখন সেটা জ্বলতে থাকে। ক্যালসিয়াম ফসফাইড আর ক্যালসিয়াম কার্বাইড একটা পাত্রের মধ্যে ঢোকানো আছে, সেটাকে যদি সমুদ্রের দিকে ছুড়ে দিই তখন গ্যাস নির্গত হতে থাকবে, তখন সেটা জ্বলে উঠবে, সেটা সিগন্যাল রূপে কাজ করবে। নেক্সট আমাদের আছে ফসফরাস হ্যালাইড। নেক্সট আছে তাহলে ফসফরাস হ্যালাইড, সেখানে কি বলছে দেখো, দেখো ফসফরাস হ্যালাইড, তার মধ্যে ট্রাইক্লোরাইড, তাহলে ফসফরাস দুই ভাবে হতে পারে, হ্যালাইড তৈরি করতে পারে, একটা PX3, তার মানে আমি ক্লোরাইড দিয়ে যদি দেখি PCl3, আর একটা হচ্ছে PX5 মানে +5 অক্সিডেশন স্টেট, যেটা হচ্ছে PCl5। শুধু Cl কেন, তোমার ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে হ্যালোজেন গুলো আছে সেগুলো দিয়েই তৈরি হবে হ্যালাইড। কি করে প্রিপেয়ার করব? ইট ইজ অবটেন্ড বাই, এই যে আমরা দেখো হোয়াইট ফসফরাস কে উত্তপ্ত হিটেড হোয়াইট ফসফরাস, উত্তপ্ত হোয়াইট ফসফরাস কে যদি আমরা ড্রাই ক্লোরিন দিয়ে পাস করাই তাহলে PCl3 পেয়ে যাব, ফসফরাস ট্রাইহ্যালাইড পেয়ে যাব। আরো ভাবে করা যায়, দেখো যদি হোয়াইট ফসফরাস কে আমরা থায়োনিল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করাই তাহলেও কিন্তু দেখো PCl3 পেয়ে গেছি। তাহলে প্রিপারেশন দুভাবে হতে পারে, একটা আমরা হিটেড হোয়াইট ফসফরাস নিয়ে তাকে ড্রাই ক্লোরিন চালনা করলাম তাহলে পেতে পারলাম, এটা রিঅ্যাকশন একটা মনে রাখলেই হবে, যেটা তোমার মনে থাকবে। আর হোয়াইট ফসফরাসকে যদি থায়োনাইল ক্লোরাইড মানে SOCl2 দিয়ে চালনা করি তাহলেও পাবো, সাথে SO2 গ্যাস পাবো, H2Cl2 পাবো। এরও কিছু প্রপার্টিজ আছে, এরা কিন্তু কালারলেস হয়, অয়েলি হয়, লিকুইড হয়। ময়েশ্চারের প্রেজেন্সে এরা হাইড্রোলাইসিস হতে পারে, এদের PCl3 হাইড্রোলাইসিস হয়ে H3PO3 দেয় সাথে HCl, তাহলে PCl3 H2 এর সাথে রিঅ্যাক্ট করলো মানে হাইড্রোলাইসিস করে ফসফরিক অ্যাসিড H3PO3 3HCl দিল। আবার কিছু অর্গানিক কম্পাউন্ডের সাথেও রিঅ্যাক্ট করে যারা OH গ্রুপ কন্টেন্ট করে থাকে, যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, এদের সাথে দেখো যারা OH গ্রুপ কন্টেন্ট করে আছে না, এইগুলোর সাথে রিঅ্যাক্ট করতে পারে PCl3। CH3COCl দেয়, C2H5CCl, ইথাইল ক্লোরাইড, অ্যাসাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, এইগুলো দিচ্ছে। পিরামিডাল শেপের হয়, এই যে P যা দুটো লোন পেয়ার আছে আর Cl, ওকে, NH3 এর মতন খানিকটা, দেখো স্ট্রাকচার অ্যামোনিয়ার মতন, পিরামিডাল শেপের হয়। এটা দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, তাই তো আমরা, আচ্ছা এটা হ্যাঁ। নেক্সট চলে আসি তাহলে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড, যেটা হয় পিরামিডাল শেপের, sp2 হাইব্রিডাইজড হয়। ফসফরাস পেন্টাক্লোরাইড prepared by reaction of white phosphorus কে আমরা excess of dry chlorine, দেখো 10 molecules of chlorine দিয়েছি, ঠিক আছে, excess of dry chlorine দিয়ে যদি রিঅ্যাকশন করি তাহলে আমরা PCl5 পাবো। এছাড়া SOCl2 নয়, SO2Cl2, যার নাম হচ্ছে, আমরা ফসফরাসের সাথে আমরা যদি SO2Cl2 মানে হচ্ছে সালফোনিল ক্লোরাইড, ওটা ছিল থায়োনাইল ক্লোরাইড, এটা হচ্ছে সালফোনিল ক্লোরাইডের যদি রিঅ্যাকশন করা হয় তাহলেও কিন্তু PCl5 পাওয়া যায়, মানে ফসফরাস পেন্টাক্লোরাইড। প্রপার্টিজ, এটা কিন্তু একদম ইয়েলোইশ টাইপের হয় কালার, হোয়াইট পাউডার, সাদা পাউডার,
আর ময়েস্ট এয়ার মানে আর্দ্র বায়ুতে এরা হাইড্রোলাইসিস হয়ে POCl3 দেয়। তারপরে POCl3 আবার হাইড্রোলাইজড হয়ে ফসফরিক অ্যাসিড তৈরি করে H3PO4। তাহলে ফসফরাস পেন্টাহ্যালাইড ইয়েলোইশ হয়, হোয়াইট পাউডার যেটা ময়েস্ট এয়ারে কি হয় হাইড্রোলাইজড হয়ে গিয়ে POCl3 দেয়, সেটা আবার হাইড্রোলাইজড হয়ে ফাইনালি গেটস কনভার্টেড টু ফসফরিক অ্যাসিড। এবার যদি আমি ফসফরাস পেন্টাহ্যালাইডকে তুমি করো হিট দাও, তাহলে সেটা ঊর্ধ্বপাতিত হবে, ডিকম্পোজ হবে স্ট্রঙ্গার হিট করলে। দেখো তোমার ফসফরাস পেন্টাহ্যালাইড ফসফরাস ট্রাইহ্যালাইড দিচ্ছে, সাথে ক্লোরিন দিচ্ছে। যখন তুমি হিট করছো ঊর্ধ্বপাতিত হয়ে যাবে, কিন্তু ডিকম্পোজ কবে স্ট্রঙ্গার হিটে ডিকম্পোজ হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু তাহলে কি দেয়া হয়েছে, হিটটা স্ট্রঙ্গার হিট দেওয়া হয়েছে, তাই সেটা ডিকম্পোজ হয়ে গেছে। এরাও কিন্তু ওই OH কন্টেনিং গ্রুপের সাথে রিঅ্যাক্ট করে, ক্লোরো ডেরিভেটিভস দেয়। দেখো C2H5Cl, CH3COCl, POCl3 তো উৎপন্ন হচ্ছে এই দুটোর ক্ষেত্রেই। দেখো এই রিঅ্যাকশন গুলো কিন্তু মনে রাখা খুব ইজি। ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিডের সাথে পেন্টাহ্যালাইড রিঅ্যাক্ট করছে, C2H5Cl তৈরি করছে, POCl3 HCl দুটোর ক্ষেত্রেই সেম। কিন্তু তোমাদের তো শুধু এই রিঅ্যাকশন মনে রাখলে হবে না, এখনো প্রচুর রিঅ্যাকশনস আছে, ঠিক আছে? তার মধ্যেও তোমাকে বেছে বেছে মনে রাখতে বলছি, সব তো মনে রাখা পসিবল নয়, তাই জন্য তোমাকে নোটস বানাতেই হবে মাস্ট। তাহলে ফাইনালি ডিভাইডেড যে মেটালস গুলো অন হিটিং উইথ PCl5 এর সাথে, ঠিক আছে, PCl5 এর সাথে যদি হিট করে মেটালস গুলো তাহলে কিন্তু ক্লোরাইড দেয়। দেখো সিলভার PCl5 এর সাথে রিঅ্যাক্ট করে সিলভার ক্লোরাইড আর PCl3 হয়েছে। তাহলে এইভাবেও দেখো আমরা তোমার ফসফরাস ট্রাইহ্যালাইড কিন্তু পেয়েছি পেন্টাহ্যালাইড থেকে। একটা রিঅ্যাকশন মনে রাখো। তাহলে এই C2H5Cl এইগুলো সিনথেসিস করতে পারছি আমরা PCl5 দ্বারা, তাহলে ইউজ বলতে পারবো। এগুলো একটা হচ্ছে তোমার অর্গানিক কম্পাউন্ড। গ্যাসিয়াস আর লিকুইড ফেজে দেখো ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারের হয়, ঠিক আছে? এটা যেমন আমাদের ছিল, একদম আমরা এতে চলে যাচ্ছি পিরামিডাল শেপের। সেক্ষেত্রে পেন্টাক্লোরাইড হচ্ছে আমাদের, দেখো ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারে তিনটে ইকুইটোরিয়াল PCl বন্ড রয়েছে। দেখো ইকুইটোরিয়াল তিনটে PCl বন্ড রয়েছে আর দুটো অ্যাক্সিয়াল বন্ড রয়েছে। অ্যাক্সিয়াল বন্ড গুলো কিন্তু লঙ্গার হয় ইকুইটোরিয়াল বন্ড গুলো থেকে, তার কারণ হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড পেয়ার গুলো সাফার করছে মোর রিপালশন ইকুইটোরিয়াল বন্ড পেয়ারের থেকে। ইকুইটোরিয়াল বন্ড পেয়ারের যত না রিপালশন হচ্ছে তার থেকে তো তোমার অ্যাক্সিয়াল বন্ড পেয়ারটা বেশি, PCl এর যে বন্ড আর কি সেটা বেশি সাফার করছে, অ্যাক্সিয়াল বন্ড পেয়ার বেশি সাফার করছে রিপালশনটা। নেক্সট তোমাদের আছে যেটা, তাহলে আমরা দেখো ফসফিন পড়লাম, ফসফরাসের অ্যালোট্রপ পড়লাম, আর একটা যেটা পড়লাম ফসফরাসের হ্যালাইডস গুলো, প্লাস আমরা নাইট্রোজেন থেকে নাইট্রিক অ্যাসিড পড়েছি। এখানে তোমাদের গ্রুপ 15 এর আর একটাই রয়েছে যেটা পড়তে হবে তোমাদের অক্সো অ্যাসিড অফ দা ফসফরাস। অক্সো অ্যাসিড গুলো বিভিন্ন রকমের অক্সো অ্যাসিড আছে, দেখো এখানে যেটা হচ্ছে যে আমাদের অর্থোফসফরাস, হাইপোফসফরাস, পাইরোফসফরাস, অর্থোফসফরিক, ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এইরকম পাইরোফসফরিক হতে পারে, ঠিক আছে? কোনটা কোন অক্সিডেশন স্টেটে থাকবে। H3PO4 দেখো H3PO4 +5 এর বেশিরভাগ যেটা তোমাদের মনে রাখতে হয় H3PO2 আর H3PO3 যেটা +3 তে থাকে আর H3PO2 থাকে +1 এ, ঠিক আছে? +1 এ হচ্ছে H3PO2, H3PO3 +3 তে আর H3PO4 হচ্ছে +5 অক্সিডেশন স্টেটে থাকে, ঠিক আছে? আর এখানে তোমার বন্ড আর দেয়ার নাম্বার, একটা POH বন্ড থাকে, তুমি স্ট্রাকচার দেখে নাও তাহলেই বুঝবে। আচ্ছা তার আগে আছে এখানে পড়ে নি, দুটো P এর সাথে H বন্ড, একটা P এর সাথে ডবল বন্ড O থাকে,
কোনটাতে কোনটা থাকে তুমি স্ট্রাকচার, এগুলো তো এইভাবে মনে রাখা পসিবল না, তার জন্য তোমাকে স্ট্রাকচার গুলো জানতে হচ্ছে। এখানে দেখো বলছে কি যে কম্পোজিশন অফ দ্য অক্সো অ্যাসিড, এটা কিন্তু ইন্টার রিলেট করছে কিসের উপর না, তোমার লস অর গেইন অফ দ্য H2O মলিকিউল আর O অ্যাটম, এটা কতটা লস হচ্ছে তার উপর ডিপেন্ড করছে অথবা কতটা গেইন করছে তার উপর ডিপেন্ড করছে। অক্সো অ্যাসিড ফসফরাস টেট্রাহেড্রালি সারাউন্ডেড হয়ে থাকে বাই আদার অ্যাটমস, আদার্স অ্যাটম গুলো দ্বারা এরা কিন্তু টেট্রাহেড্রালি সারাউন্ডেড থাকে। অল দিস অ্যাসিড কন্টেন্ট করে থাকে একটা PO বন্ড আর একটা POH বন্ড থাকবে। প্রত্যেকটা অ্যাসিড অ্যাট লিস্ট তোমার একটা P ডবল বন্ড আর একটা P বন্ড OH, এর সাথে হাইড্রোক্সিল গ্রুপ আর অক্সিজেনের বন্ড একটা একটা করে থাকবেই। অক্সো অ্যাসিড ইন হুইচ ফসফরাস হ্যাজ লোয়ার অক্সিডেশন স্টেট, যেটা হচ্ছে লেস দ্যান +5, কন্টেন্ট করে থাকে ইন অ্যাডিশন টু, এই মানে পি এর সাথে অক্সিজেন আর হাইড্রোক্সিল এই বন্ড গুলো ছাড়াও সে পি এ ফসফরাস ফসফরাস অথবা ফসফরাস হাইড্রোজেন বন্ড এরা কিন্তু কন্টেন্ট করে থাকে, বাট নট বোথ, এটা মাথায় রাখো। এরা POH আর PO এই বন্ড গুলো ছাড়াও PP আর PH বন্ড তৈরি করতে পারে, কন্টেন্ট করতে পারে, কিন্তু দুটো একসাথে নয়, নয় PP হবে আইদার PP অর PH। ঠিক আছে, দিস অ্যাসিড যেমন H4P2O6 এ H4P2O6 এ PP আছে, আবার তোমার H3PO2 তে PH বন্ড আছে, এইভাবে দিস অ্যাসিড ইন +3 অক্সিডেশনে ফসফরাস, এটা কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন দেখায়, এই সেই আমাদের ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তাহলে এইটা কি দেখাবে, দেখো এবার চলে যাচ্ছি আমরা তাহলে একদম ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনে কি হয়, যেটা রিঅ্যাকট্যান্টস সে একদম যে ফসফরাসের ইন্টারমিডিয়েট যে অক্সিডেশন স্টেট তাতে থাকে, আর হায়ার আর লোয়ার, এই যে হায়ার আর লোয়ার অক্সিডেশন স্টেটের প্রোডাক্ট গুলো দেয়। ঠিক আছে, এখানে +5 আর প্লাস এখানে 5 হচ্ছে, এখানে দেখো দিচ্ছে অর্থো ফসফরাস অ্যাসিড অথবা ফসফরাস অ্যাসিড হিটিং কি করে, অন হিটিং এ ডিসপ্রপোর্শনেট টু গিভ অর্থোফসফরিক অ্যাসিড এন্ড ফসফিন দিচ্ছে। ঠিক আছে, PH3 দিচ্ছে আর অর্থোফসফরিক অ্যাসিড দিচ্ছে। এই হচ্ছে দেখো যেটা বলছিলাম তোমাদের কিন্তু একদম উপরের লাইনে যে একটা দুটো তিনটে চারটে, এই চারটে স্ট্রাকচার তোমরা মাথায় রাখতে পারো, নিচের দুটো দরকার নেই। ঠিক আছে, এই সাইক্লোট্রাইমেটাফসফরিক অ্যাসিড আর পলিমেটাফসফরিক অ্যাসিডের তোমাদের দরকার নেই, তোমরা অর্থোফসফরিক অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড, অর্থোফসফরাস অ্যাসিড আর হাইপোফসফরাস অ্যাসিড এইটা মনে রাখো। H3PO4, H3PO3, H3PO2, H4P2O7। তোমাদের তো স্ট্রাকচার বলতে দেখো দুটো P আছে H4P2O7, এটা মনে রাখলে তুমি দুটো P এঁকে নিলে। ঠিক আছে, তারপর কি চারটে হাইড্রোজেন তোমার দরকার, আর হচ্ছে অক্সিজেন 7টা, তাহলে এখানে এরকম করে আছে একটা অক্সিজেন, আর এদের পি এর সাথে ডবল বন্ড করে আছে দুটো, পি এর সাথে ডবল বন্ড করে আছে দুটো, এরকম আছে। ঠিক আছে, পি এর সাথে H বন্ধন করে আছে এরকমটা, এইভাবে কিন্তু মনে রাখতে হচ্ছে। তাহলে ও কটা আছে 7টা, তাহলে দেখো 4, এখানে একটা ও 2 3 4 5 6 7, 7টা হয়ে গেল, আর ও আছে হচ্ছে 4টে H4। এইভাবে কিন্তু স্ট্রাকচার গুলো তুমি মনে রাখছো। এখানে দেখো H3PO3 তে একটা কিন্তু P এর সাথে H বন্ড রয়েছে, একটা P এর সাথে ডবল বন্ড O রয়েছে, আর দুটো POH বন্ধন রয়েছে। তাহলে তুমি এই উপরে চারটে স্ট্রাকচার মনে রাখছো, প্র্যাকটিস করবে খাতাতে। ঠিক আছে, এই যে অ্যাসিড যেটা পিএইচ বন্ড কন্টেন্ট করে রাখে সেটা হচ্ছে স্ট্রং রিডিউসিং প্রপার্টিজ রয়েছে। দাস হাইপোফসফরাস অ্যাসিডের যেহেতু পিএইচ বন্ড রয়েছে, তাহলে সেটা একটা গুড রিডিউসিং এজেন্ট যেটা কন্টেন্ট করে দুটো পিএইচ বন্ড। হাইপোফসফরাস দেখে নাও, এই যে H3PO2, H3PO2 এ দেখো পি এর সাথে এইটা একটা বন্ড করে রয়েছে, পি এর সাথে এইটা একটা বন্ড করে রয়েছে, দুটো পিএইচ বন্ধন রয়েছে, তার মানে এটা একটা গুড রিডিউসিং এজেন্ট।
ঠিক আছে, যেমন দেখো AgNO3 কে রিডিউস করে দিয়ে Ag দিল, মেটালিক সিলভার তৈরি করলো। তাহলে পিএইচ বন্ডটা নট আয়োনাইজেবল হয়ে কিন্তু H+ দেয় না। ডু নট প্লে এনি রোল ইন বেসিসিটি, অনলি দোজ H অ্যাটম যারা ধরো অ্যাটাচ হয়ে আছে অক্সিজেনের সাথে, তার মানে POH, তাহলে সেটা কিন্তু আয়োনাইজেবল হবে আর কজ দা বেসিসিটি। তাহলে H3PO3, H3PO4, এতে তো H3PO3 তে কি আছে, H3PO3 তে দুটো POH বন্ড আছে আর H3PO4 এ তিনটে, তাহলে এটা ডাইবেসিক হবে। H3PO3 যার দুটো POH বন্ড, তাহলে সেটা হবে ডাইবেসিক। আর H3PO4 যার তিনটে তোমার POH বন্ড, তাহলে সেটা হচ্ছে ট্রাইবেসিক হবে। ঠিক আছে, এইভাবে করা হয়। এইগুলো কিন্তু ছোট ছোট পয়েন্টস করে তুমি লিখলে, H3PO3 ড্যাশ দিয়ে তার পয়েন্ট পয়েন্ট করে তার সম্পর্কে লিখলে, আবার H3PO2 সম্পর্কে লিখলে। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি একটা শর্ট নোট বানাতেই পারবে। আচ্ছা, নেক্সট দেখো আমাদের চলে আসছে গ্রুপ 16 এলিমেন্ট, যেটা আমি আরেকটা এক্সট্রা ক্লাসে তোমাদের স্টার্ট করব। ঠিক আছে, গ্রুপ 16 এলিমেন্টের আগে অবধি কিন্তু তোমাদের তাহলে পড়ালাম। গ্রুপ 16 এলিমেন্ট থেকে আমি কিন্তু নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, নইলে তোমাদেরই একটু চাপ হয়ে যাবে, তোমরাই বলবে যে ম্যাম তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে পড়া। ঠিক আছে, তাহলে গ্রুপ 16 এলিমেন্ট নেক্সট ক্লাসে স্টার্ট করব। আজকে কিন্তু তোমাদের এই অবধি থাকলো, তার মানে গ্রুপ 15 কিন্তু আমাদের টোটালটা পড়া হলো। গ্রুপ 16, 17 আর 18 আমাদের বাকি রয়েছে। যেমন আমরা গ্রুপ 15 এ পড়েছি সেরকম টাইপেরই কিন্তু গ্রুপ 16 এও পড়বো। ফার্স্টের দিকে আমাদের যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আছে, তারপর ওই তোমার অ্যাটমিক আর কোভ্যালেন্ট রেডিয়াস বা ইলেকট্রোনেগেটিভিটি, আয়নাইজেশন, এনথালপি, এই সবগুলো পড়বো। ফিজিক্যাল প্রপার্টিজ গুলো পড়বো, কেমিক্যাল যে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন, টুয়ার্ডস হাইড্রোজেন, এই সবগুলো দেখে তারপর আবার সেই গ্রুপ 15 যেমন ডাই নাইট্রোজেন পড়লাম, এখানে ডাই অক্সিজেন পড়বো, যার ফার্স্ট মেম্বার গুলো সম্পর্কে আমরা পড়ছি, আর সেকেন্ডটা সালফার আর অক্সিজেন সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। ঠিক আছে, আগেরটাই যেমন গ্রুপ 15 এর নাইট্রোজেন আর ফসফরাস ফার্স্ট আর সেকেন্ড মেম্বারটা আমরা ফার্স্ট আর সেকেন্ড মেম্বার জানতে পারলাম, এখানে সেরকম কিন্তু গ্রুপ 16 এলিমেন্টে অক্সিজেন আর সালফার সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে চলো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে। টাটা, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ।